আমাদের পুরো থাইল্যান্ড ট্রিপে খরচ কত হয়েছে এবং কোন এজেন্সির মাধ্যমে আমরা গেছিলাম সবটাই এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। আমাদের ফ্লাইট ছিল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা ফুকেট পর্যন্ত। আমাদের ফ্লাইট ছিল রাত্রি 3:30, আর ফ্লাইটের ভাড়া নিয়েছিল ওই 8 করে দুজনের 16,000 টাকা মতো। থাইল্যান্ড কান্ট্রিটা যেহেতু ভিসা ফ্রি, তাই খুব সহজেই হ্যাসেল ফ্রিভাবে এখানে যাওয়া যায়। পরের দিন সকাল 8টা নাগাদ আমরা পৌঁছাই ফুকেট এয়ারপোর্টে এবং সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা চলে যাই বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা লোকাল বাস নিয়ে যাব ক্র্যাবিতে আমরা 2 দিন থাকবো। তোমরা চাইলে একদম সোজা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে ক্র্যাবি যেতে পারো, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে, ওই 7 থেকে 8,000 টাকা মতো। তবে যেহেতু আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করছি, আমরা 2,000 টাকার মধ্যেই পৌঁছে গেছিলাম। এখান থেকে প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা বাস পেয়ে যাই, আর বাসটা ছিল দোতলা এবং ফুল এসি, কমফোর্টেবল ছিল বেশ, মানে ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন আর বেশ কমফোর্টেবল। ফুকেট থেকে ক্র্যাবি যেতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা লেগেছিল, কিন্তু এই জার্নিটা আমরা বেশ এনজয় করেছিলাম এবং লোকাল মানুষজনদের সঙ্গেও একটু কথা টথাও হয়েছিল, তো আমাদের ভালোই লাগছিল। ক্র্যাবির হোটেলে আমরা পৌঁছেছিলাম দুপুর 1টার দিকে। যেহেতু চেক ইন টাইম ছিল দুপুর 2টো, তো 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়। আর আমরা বুক করেছিলাম হোটেল সি সিকার, যেটার ভাড়া পড়েছিল পার ডে 6K। আমরা 2 দিন ছিলাম, তাই আমাদের 12,000 টাকা এখানে দিতে হয়। আর তাছাড়াও যদি তোমরা এক্সট্রা কিছু অর্ডার করো, তার জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। আমরা কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম, তার জন্য আমরা বেশ কিছু টাকা এখানে আরও এক্সট্রা পে করি, কিন্তু হোটেলটা বেশ সুন্দর। চলো তোমাদেরকে এখান থেকে আমরা ব্যালকনির ভিউটা দেখাই। আমরা এখানে 3টে ভিউ পেয়েছিলাম, পাহাড়, সুইমিং পুল আর সমুদ্র। 3টে ভিউ পাওয়ার জন্য আমাদের রুমের ভাড়াটা একটু বেশি ছিল, অন্য সাইডে রুমের ভাড়া কিন্তু কম। সারা রাত জার্নি করে এবং সকাল থেকে এতটা এসে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, যার ফলে ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় আমাদের রাত্রি 8টা। তো তারপর আবারও রেডিমেডি হয়ে আমরা চলে গেছিলাম ক্র্যাবির নাইট মার্কেট এক্সপ্লোর করতে। দেখতেই পাচ্ছ এত ঘুমিয়েছি, চোখ মুখ আমার পুরো ফুলে গেছে। তো আমরা বেরিয়ে পড়ি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু আমরা লাঞ্চ করিনি, তার আগেই ঘুমিয়ে গেছিলাম। তো আমরা আগে খাবার দাবারই খুঁজছিলাম, আর দেখো মার্কেটটা হিউজ ছিল, মানে এখানে কিনা পাওয়া যাচ্ছিল, ফল থেকে কুমিরের মাংস, জামা কাপড়, সব কিছু ছিল এখানে। তোমরা তোমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে। আমরা ঘুরে ফিরে বেশ কিছু শপিংও করেছি এখান থেকে, চশমা নিয়েছি, ড্রেস নিয়েছি, আরও বিভিন্ন কিছু নিয়েছি। তারপর আমরা একটা হালাল শপ খুঁজে পাই, সেখান থেকে আমরা নিয়েছিলাম এই চিকেন র্যাপটা, আর সঙ্গে থাইল্যান্ডের ফেমাস বানানা রুটি। দুটো খেতেই বেশ ভালো ছিল। এখানে আমি একটা কথা বলতে চাই, থাইল্যান্ডে খাওয়া দাওয়ার কোনো সমস্যাই নেই, এখানে তোমরা প্রচুর হালাল দোকান পেয়ে যাবে এবং একটু একটু ধাপেই তোমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখানে রুচিসম্মত তোমরা সমস্ত ইন্ডিয়ান খাবার পাবে। রাত্রেবেলায় আমরা ইন্ডিয়ান খাবারই সিলেক্ট করেছিলাম, নান এবং চিকেন টিক্কা, সঙ্গে স্যালাড, চাটনি, কোক। ডিনারটা বেশ সুন্দর ছিল, আমাদের তো খুব ভালো লেগেছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম 7-Eleven-এ। এটা হলো এখানকার সুপার মার্কেট, এখানে সব পাওয়া যায়, খাবার থেকে শুরু করে স্কিন কেয়ার, মেকআপ প্রোডাক্ট, ওষুধ, মানে এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না বললেই চলে। এমনকি ফোনের সিমটাও তোমরা এখানে পেয়ে যাবে। প্রতিটা গলিতেই তোমরা 7-Eleven দেখতে পাবে এবং দাম বাইরের অন্যান্য দোকানের থেকে হাফ বললেই চলে। নেক্সট ডে ছিল আমাদের ক্র্যাবির 4 আইল্যান্ড ট্যুর, আর এর জন্য সকালবেলায় হোটেলেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। আমাদেরকে এজেন্সি থেকেই গাড়ি পাঠানো হয় এবং এই গাড়ি করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ফেরির কাছে, বা বোট, ক্রুজ, যাই বলো না কেন। পিক আপ টাইম ছিল সকাল 8:30। একটা কথা বলে দিই, তোমরা যদি টাইমের পাঞ্চুয়াল না হও, থাইল্যান্ডে কিন্তু কোনো গাড়ি তোমাদের জন্য ওয়েট করবে না। পিক আপ টাইম ছিল সকাল 8:30, তো আমাদেরকে 8:30তেই রেডি হয়ে লবিতে ওয়েট করতে হয়। যদি 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হতো, তাহলে কিন্তু গাড়ি আমাদেরকে আর নিত না, তাহলে নিজের ব্যবস্থা নিজেকে আবার করতে হতো, বা দিনটা পুরো বাদ বললেই চলে। তারপর এখান থেকে আমরা বোটে করে চলে যাই 4 আইল্যান্ড ট্যুরে। আজকে আমরা 4টে আইল্যান্ডে যাব। ক্র্যাবিতে চাইলে তোমরা 7 আইল্যান্ড ট্যুর বুক করতে পারো। থাইল্যান্ডের ফেমাস জেমস বন্ড আইল্যান্ড যেতে পারো, কিন্তু জেমস বন্ড আইল্যান্ডে যাওয়ার জন্য তোমাদেরকে একটা দিন এক্সট্রা থাকতে হবে এখানে। যেহেতু আমাদের কাছে দিন ছিল না, তাই আমরা 4 আইল্যান্ড ট্যুরটাই বুক করি। একটা বোটে আমরা ছিলাম প্রায় 47 থেকে 50 জন এবং আমাদের টাইম দেওয়া হয় সকাল 8:30 থেকে
দুপুর 3:30। এই টাইমের মধ্যেই 4টে আইল্যান্ড কভার করা হবে। এর মধ্যে কিন্তু লাঞ্চও ছিল, মানে লাঞ্চ এজেন্সি থেকেই প্রোভাইড করা হবে। এখানেও কিন্তু প্রতিটা আইল্যান্ডে আমাদের টাইম বেঁধে দেওয়া হয়েছিল। সেই টাইমের মধ্যে আবারও ক্রুজে ফিরে যাওয়ার নিয়ম ছিল। যদি না ফেরো তাহলে কিন্তু আইল্যান্ডে রেখেই তোমাদেরকে ক্রুজ চলে যাবে। এক্ষেত্রে তোমরা যদি ভাবো এতগুলো বুকিংস কিভাবে করবে, তো আমি জিনিসটাকে একটু ইজি করে দিতে চাই তোমাদের জন্য। তোমরা বুক করতে পারো ট্রাভেল উইথ স্যান্ডি থেকে। ওদের আমি পুরো ডিটেলস স্ক্রিনে মেনশন করে দেবো। আমরাও তাদের থ্রুতেই গিয়েছিলাম। তাদের সঙ্গে যাওয়াটা খুব ইজি এবং ভীষণ পকেট ফ্রেন্ডলি। যারা একদম কম বাজেটে থাইল্যান্ড বা দেশ বিদেশ ভ্রমণ করতে চাও, তারা কিন্তু ট্রাভেল উইথ স্যান্ডির সঙ্গে যোগাযোগ করতে পারো। ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা তোমাদের পছন্দ মতো দেশ ঘুরতে পারবে। হ্যাঁ, এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে, কে কেমন নেবে, কার বাজেট কেমন, সে অনুযায়ী কিন্তু অনেক কিছু নির্ধারিত হয়। তো আমি স্ক্রিনে ওদের ফেসবুক পেজটা মেনশন করে দিলাম, আর ফোন নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়াও ওদেরকে আমি ট্যাগ করে দিয়েছি। 4 আইল্যান্ড ট্যুরের পোডা আইল্যান্ডে ছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা। এখানে ভেজ নন ভেজ দু রকমেরই অপশন ছিল, আর প্রতিটা খাবার হালাল। 4 আইল্যান্ডের প্রতিটা আইল্যান্ড ছিল একদম নিরিবিলি, আর এই আইল্যান্ডটা বিশাল বড় ছিল আর ভীষণ সুন্দর। এই পোডা আইল্যান্ডে আমরা প্রচুর সময় কাটিয়েছিলাম, প্রায় ওই 2.5-3 ঘন্টা মতো। আর আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি। ওদের কথা মতো ওরা 3:30-র মধ্যে আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছে দিয়েছিল। তারপর আবারও রেডি হয়ে আমরা চলে গেছিলাম সুইমিং পুলে। রাত্রেবেলায় ট্রাই করেছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস এবং পটাটো জ্যাকপট। আজকে রাত্রিটা ছিল ক্র্যাবিতে আমাদের শেষ দিন। ডে 3 সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা চলে যাব ফুকেটে। আজকে ফুকেট যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম মিনি ভ্যান। এই ভ্যানটার জার্নিটাও বেশ কমফোর্টেবল ছিল। রাস্তায় আমি খেয়েছিলাম একটা এখানকার থাইল্যান্ডের ফেমাস ম্যাঙ্গোর জুস, যেটা একদম ফ্রেশ ছিল। দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে যাই ফুকেটে। আর এখানে আমাদের বুকিং ছিল সি ভিউ হোটেল, একদম ফুকেটের মেন মার্কেটে। চলো তোমাদেরকে হোটেলের একটা ভিউ দিয়ে দিই, মানে রুম ট্যুর দিয়ে দিই। বাইরে থেকে তো দেখালাম। আর এই প্রপার্টিটা হিউজ ছিল, রুমটাও বেশ বড়। আর এই দেখো বাথরুমে বাথটাবও রয়েছে। আমি যেটা ইউজ করবো না, আমার একদম বাথটাব ভাল লাগে না। এখানে মিনি ফ্রিজ, ব্যাগ, ছাতা, একটা ব্যালকনি। আর থাইল্যান্ডে কিন্তু ব্যালকনি খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সুইমিং করি। সুইমিংয়ের পর জামা কাপড়টা শুকানোর জন্য একটা ব্যালকনি কিন্তু খুব দরকার। তোমরা ট্রাই করবে বুকিংয়ের সময় ব্যালকনি যুক্তই রুম নিতে। রুমটা অনেক সুন্দর ছিল। আর এখানে আমরা থাকবো 3 দিন। এই হোটেলটা কিন্তু ফুকেটের একটা ফেমাস হোটেল, তোমরা চাইলে এখানে বুকিং করতে পারো। তাছাড়াও তোমরা যদি ট্রাভেল উইথ স্যান্ডির সঙ্গে বুকিং করো, তাহলে সমস্ত বুকিং ওরাই করে দেবে, তোমরা হ্যাসেল ফ্রিভাবে ঘুরতে পারবে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু আমরা প্রচুর ক্ষুধার্ত, তাই রেস্ট না করে আগে খাওয়ার কথাটাই ভেবেছিলাম। আর এখান থেকে আমরা ম্যাকডি থেকেই খেয়েছি। সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ফুকেটের জনপ্রিয় মার্কেট, পাটাং মার্কেট বা বাংলা মার্কেট। এখানে রোডের মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হচ্ছিল। অ্যাক্টিভিটিস নয়, মানে মনোরঞ্জনের বিভিন্ন রকমের জিনিস ছিল। খাওয়া দাওয়া থেকে শপিং সব কিছু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে। আর মার্কেটটাও হিউজ যেহেতু, তো হাঁটতে হাঁটতে আমাদের পুরো ব্যান্ড বেজে গেছিলো। আর এখানে আমি ট্রাই করেছিলাম থাইল্যান্ডের ফেমাস বাম, যেটা বর্তমানে ইন্টারনেটে খুব ভাইরাল। বাংলা মার্কেটের ভিডিও অনেক দেখেছিলাম, আজকে সেই বাংলা মার্কেট ঘোরারও এক্সপিরিয়েন্স হয়ে গেল। বাংলা মার্কেট আমাদের অতটা পছন্দ হয়নি, তার কারণ হলো এখানকার বিভিন্ন জঘন্য অ্যাক্টিভিটিস, যেটা আমার পার্সোনালি একদম পছন্দ হয়নি। তো আমরা এখানে টাইম বেশিটা কাটাইনি, মানে বাইরে বাইরে মার্কেটগুলোই বেশি ঘুরছিলাম। যেটা মেন মার্কেট, সেখানে আমরা একদম মানে ওই একটা রাউন্ড লাগিয়েছিলাম শুধু। আমি বলবো এটা আপনাদের রেসপন্সিবিলিটি, এখানে আপনারা কেমনভাবে ঘুর। এখানে আমি বেশি জ্ঞান দিতে যাব না, প্রত্যেকের নিজের নিজের বোধ রয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি নিয়েছিলাম একটা ফ্রুট চাট। থাইল্যান্ডের প্রতিটা ফল খেতে ভীষণ সুন্দর। আর এখানে আমরা কয়েকটা নতুন টাইপের ফলও ট্রাই করেছিলাম। রাত্রিবেলায় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ডিনার করে আমরা বিচের ধারে অনেকক্ষণ বসেছিলাম। এখানে আমাদের ডে 3টা শেষ হলো। পরের দিন সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টটা সারতে হয়। আমাদেরকে ভ্যান নিতে এসেছিল 8:15 নাগাদ। এখান থেকে আমরা যাব ফুকেটের 7 আইল্যান্ড ট্যুরে। ভ্যানে করে আমাদেরকে পৌঁছে দেওয়া হবে ওই বোটের কাছে। ওখান থেকে বোটে করে যাব আমরা 7 আইল্যান্ড ট্যুরে। এই রাস্তাটায় যেতে আমাদের 1.5 ঘন্টা টাইম লেগেছিল। আর সেখানে গিয়েও ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল মোটামুটি। তারপর আমরা ক্রুজে উঠি এবং ক্রুজে উঠে একের পর এক আইল্যান্ডে যেতে থাকি। যেই আইল্যান্ডগুলো প্রতিটাই খুব সুন্দর ছিল। আজকে আমি সুইমিং করেছিলাম আর ফারাদও করেছিল, স্কোয়ার্কলিং করেছিলাম আমরা।
তাছাড়াও লং টেল বোট, কায়াকিং সব কিছুরই ব্যবস্থা ছিল। আজকের প্রতিটা আইল্যান্ড মারাত্মক সুন্দর লেগেছে আমাদের। কিন্তু একটা কথা বলে দিই, ক্র্যাবির 4 আইল্যান্ড ট্যুরটা যেমন মানে খুব নিরিবিলি ছিল, জনসংখ্যা কম ছিল, আজকের আইল্যান্ডে গিয়ে মানে প্রতিটা আইল্যান্ডেই জনসংখ্যা বেশ অনেকটাই ছিল। আমরা যেহেতু অফ সিজনে গেছি তাই ভিড়টা কম পেয়েছি। বলছিল যখন সিজন হয় তখন নাকি এত ভিড় থাকে, মানে পুরো আইল্যান্ড ভরে যায়। তো আমি বলবো অফ সিজনে গিয়ে আমরা ভালোই করেছিলাম। এজেন্সি থেকেই একটা আইল্যান্ডে ছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা। এখানে অনেক অপশন ছিল, এখানেও ভেজ ননভেজ 2 রকমেরই ছিল, আর প্রতিটা খাবার এখানেও হালাল ছিল। আমাদের 7 আইল্যান্ড ট্যুর থেকে ফিরতে ফিরতে বেজে গেছিল সন্ধ্যা 7টা। তারপর স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাই ডিনার ডেটে। আমরা একটা খুব ভালো ক্যাফেতে গেছিলাম যেখানে লাইভ মিউজিক হচ্ছিল এবং বিচের ধারে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, আমার জীবনের বেস্ট বার্গার আমি এখানে ট্রাই করেছিলাম। ডে 4টা ছিল খুবই রিল্যাক্সিং। আজকে আমাদের তেমন কিছু কাজ নেই, তো আমরা আজকে দিনটা রিল্যাক্স করে সকালবেলায় উঠেছিলাম, তারপর ব্রেকফাস্ট করি, তাও খুব আরামসে। তারপর একদম আরামসে আমি রেডি হই, আর আজকে আমি খুব ভালোভাবে মেকআপ করেছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে যাই ওল্ড ফুকেটে। ওল্ড ফুকেট যেতে আমাদের ওই 1.5 ঘন্টা লেগেছিল। আমরা এখানে বাসে গেছিলাম, লোকাল বাসে। ওল্ড ফুকেটটা এত সুন্দর ছিল, মনে হচ্ছে ইউরোপের কোনো একটা দেশে চলে এসেছি। পুরো ইউরোপিয়ান স্টাইলে ওল্ড ফুকেটের রাস্তাগুলো, বাড়িগুলো, ক্যাফেসগুলো বানানো। বৃষ্টির জন্য আজকে দিনটাকে আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। যদি বৃষ্টি না হতো তাহলে ছবিগুলোও ভালো হতো আর ভিডিওটাও আমার মনে হয় বেশি ভালো হতো। এখানে আমরা কালকে দিনটাও থাকবো, আর কালকের দিনটাকে আমরা শপিংয়ের জন্য রেখেছি, ওই দিনটাকে আর ভিডিওতে অ্যাড করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও।